আকাশে এবং সাদা রঙের মিশেলে তৈরি করা 3 তলা বাড়িটার দিকে তাকিয়ে আছে রিদিতা। অনেক ভেবেছে সে যে কোথায় যাওয়া যায়। সব কিছু ভেবেচিন্তে ঠিক করলো আপাতত এই বাড়িটা ছাড়া নিরাপদ স্থান তার কাছে আর দ্বিতীয় ওঠেনি। বাড়িতে ঢুকতে যাওয়ার আগেই গার্ডের মুখোমুখি হলো রিদিতা। কোথায় যাচ্ছেন? জি, আমি ভেতরে যাব। আপনার পরিচয়? রিদিতা তাসনিম। শুধু নাম বললে হবে না, ডিটেলসে কিছু বলুন। আজাদ খন্দকার ভেতরে আছেন? থাকলে ওনাকে একটু আমার নামটা বলে দিন, আশা করি উনি আমাকে ঢুকতে দিতে না করবেন না। গার্ড ভেতরে চলে গেল। ফিরে আসলো মিনিটের মাথায়। হাসিমুখে বলল, আসুন ম্যাডাম, ভেতরে আসুন। রিদিতা হাতে থাকা ব্যাগ নিয়ে ঢুকলো বাসায়। ঢুকতেই দেখতে পেল নিচতলায় থাকা বিশাল বড় রুমের দিকে। রুমটা ব্যাপক বড়, হল রুমের মতো। সেখানে সোফায় বসে সকালে চা পান করছেন আজাদ খন্দকার। রিদিতাকে দেখে মুখে কিছু বললেন না, কেবল ইশারায় বোঝালেন পাশে এসে বসতে। আস্তে ধীরে হেঁটে রিদিতা সেখানে গিয়ে বসলো। তা হঠাৎ আমার বাসায়, কি মনে করে? কেন, তুমি রাগ করেছো নানা ভাই? ঠাটিয়ে মারবো এক চর। এমন মন গড়া তেরা কথা বলা কবে থেকে শিখেছিস? নাকি নিজের বাপের রক্তের গুণাগুণ? নানা ভাই, আব্বুকে নিয়ে কিছু বলো না, আমার খারাপ লাগে। বলবো, 100 বার বলবো। তোর বাপ এক হারামি, তোর মাও অবশ্য কম না। নানা ভাই, আমি আমার আব্বুকে ভালোবাসি, এভাবে বলবে না। রিদিতার কণ্ঠে এবার ক্ষোভের আভাস পেলেন আজাদ খন্দকার। তবুও তিনি দমে যাবার পাত্র নন, কথা চালিয়েই যেতেন বইকি। তবে তার আগে আগমন ঘটল মাহমুদা আক্তারের। রিদি, তুই এখানে? নিজের নানিকে দেখে উঠে দাঁড়ালো রিদিতা। হেঁটে গিয়ে জড়িয়ে ধরলো ওনাকে। ভালো আছিস রে সোনা পাখিটা আমার? তোমাদের ছাড়া ভালো থাকা যায়? আব্বুকে পছন্দ করো না, আম্মুর সাথে যোগাযোগ রাখো না, তাই বলি কি আমার সাথেও মাঝে মধ্যে কথা বলা যায় না? মাহমুদা আক্তার ফিসফিস করে রিদিতার কানে বললেন, তোর মামা মামি আর আমি মিলে একত্রিত হয়েছি তোর বাপ মায়ের সাথে তোর নানার সম্পর্ক ঠিক করে দেওয়ার। রিদিতা মাহমুদা আক্তারকে ছেড়ে দিয়ে অবাক চোখে ওনার দিকে তাকালো। মাহমুদা আক্তার আগের মতো ফিসফিসিয়ে বললেন, তোর নানা ভাইকে গলানো অনেক কষ্টের, বুঝিসই তো। তোর মা যেমন তেমন, তোর বাপকে তো 2 চোখে সহ্য করতে পারে না। তবে আমরাও এবার আর হাল ছাড়ছি না, তোদের সাথে এই পরিবারের সম্পর্ক স্বাভাবিক করেই তবে ছাড়ব। এই মাহমুদা, ফিসফিস করে কি কথা বলছো? আজাদ খন্দকারের কণ্ঠ কানে যাওয়ায় গলা খাকারি দিয়ে উঠলেন মাহমুদা আক্তার। তারপর বললেন, এতদিন পরে আমার একমাত্র নাতনিকে দেখে আবেগে আপ্লুত হয়ে পড়েছি, তাই গলা দিয়ে কথা বের হচ্ছে না। আর তুমি বলছো ফিসফিস করছি? তোমার মতো নাকি? মেয়েটা এতদিন বাদে আসলো, দুটো ভালো মন্দ কথা জিজ্ঞেস করবে তা না, মেয়ের বাপ মায়ের নামে নিন্দে মন্দ করা শুরু করে দিয়েছো। যত সব আজগুবি মানুষ। এই শোনো, তুমি শোনো, মেয়েটা নানুবাড়ি এসেছে এতদিন পর, তোমার আজেরা ক্যাচাল শুনতে না। ভালো কথা, যদি দুটো বলতে পারো তো বলো, নয়তো যেভাবে চা খাচ্ছিলে সেভাবে খাও। খবরদার একটা আজেবাজে কথা যদি আর বলেছ। আজাদ খন্দকার চুপ করে গেলেন। চায়ের কাপে 2 চুমুক দিয়ে উঠে গেলেন সোফা থেকে। রিদিতা ভীষণ মজা পেল। খুব কমই এসেছে সে তার নানা বাড়ি। তার বাবা মায়ের সাথে সম্পর্ক ভালো না তার নানার, তাই এতটা কাছের মানুষ হয়েও সবসময় দূরে দূরে থাকতে হয়েছে তাকে। তবে যতবারই নানা নানির মধ্যে কথাবার্তা বলতে শুনেছে, প্রতিবারই নানি এভাবে চুপ করিয়ে দিয়েছে নানাকে। রিদিতা বেশ উপভোগ করে ব্যাপারটা। আর আজকে নানির কথা শুনে কিছুটা আশার আলো সঞ্চার হয়েছে তার মনে। হয়তো আসলে একদিন 2 পরিবারের মধ্যে সব বিবাদ মিটে যাবে, বিশেষ করে তার নানা ভাইয়ের সাথে তার আব্বু আম্মুর। আরে রিদি যে! রিদিতা ঘাড় ঘুরিয়ে তাকালো। নিজের মামাকে নজরে পড়ল। এরপর একে একে দেখতে পেল মোট 4 জনকে। এর আগের বার 3 জনকে দেখেছিল, তবে এবার একজন বেড়েছে, তার মামা মামি মামাতো ভাই। আর এই মেয়েটাকে মামাতো ভাইয়ের বউ নাকি? রিদিতার মামি এগিয়ে আসলেন সকলের আগে। কেমন আছিস রিদি? ভালো মামি, তোমরা সবাই ভালো? আছি বেশ। তোর সাথে একজনকে আলাপ করিয়ে দিই। পিয়ালি, এদিকে আসো। রিদিতা দেখতে পেল নতুন মানুষটি আসছে তার সামনে এগিয়ে। রিদিতার মামি পরিচয় করিয়ে দিল। রিদি, এটা তোর ভাবি, আর পিয়ালি এটা তোমার ননদ। ভাইয়াকে বিয়েও করিয়ে ফেললে, অথচ একটাবার জানালেও না। নানা ভাইয়ের সাফ মানা ছিল রে রিদি। রিদিতার মামাতো ভাই শাওন জবাব দিল। রিদিতার চোখ ভিজে গেল। তাই বলে আমাকেও একটাবার বললে না? আমার সাথেও তোমাদের সমস্যা? তাহলে তো মনে হয় এখানে এসে ভুল করে ফেলেছি। তোমরা কেউ আমাকে আপন ভাবো না, অথচ আমি কেমন ড্যাং ড্যাং করে এখানে চলে আসলাম। আমার তো চলে যাওয়া উচিত। রিদিতার মামা এবার এগিয়ে আসলেন। ভাগ্নির মাথায় স্নেহের পরশ বোলাতে শুরু করলেন।
রিদি, মা আমার, এভাবে বলিস না। আমরা সবাই চেষ্টা করছি। আম্মু তোকে বলেছে কিনা জানি না, কিন্তু এবার আমরা সকলে আটঘাট বেঁধে নেমেছি। যেভাবেই হোক দুই পরিবারের সম্পর্ক এবার স্বাভাবিক করবই। এটা তোর মামার ওয়াদা রইল তোর কাছে। রিদিতা কান্না করে তার মামাকে জড়িয়ে ধরল। আমি তোমাদের সকলকে খুব মিস করি মামা, খুব। এত আপন হয়েও তোমরা কত পর হয়ে থাকো, ব্যাপারটা ভাবতেই আমার বুক ফেটে যায় জানো। আর দূরত্ব থাকবে না রে রিদিমা। এবার সব দূরত্বের অবসান ঘটবেই, সেসব বাদ দে। এটা বল, তোর চোখ মুখের এ কী হাল করেছিস? এত কেঁদেছিস কেন? কোনো সমস্যা হয়েছে নাকি বাসায়? রিদিতার নানির মধ্যেও একই উৎকণ্ঠা দেখা গেল। উনিও একই প্রশ্ন করলেন। রিদিতা বুঝতে পারছেন না সব সত্যি বলা কি এখন ঠিক হবে, নাকি পরে সুযোগ পেয়ে বলে দেবে। এখন কোনো কিছু বলে কাটিয়ে দেবে। এখন আপাতত সত্যিটা না বলার সিদ্ধান্ত নিল রিদিতা। সময় কাটুক না হয় আরও অনেকটা। কী রে রিদি, কী ভাবছিস এত? মামির কথায় চিন্তার জগৎ থেকে বের হয়ে এলো রিদিতা। না কিছু না, আসলে এই ইয়ারের রেজাল্ট ভালো আসেনি তো, তাই আপসেট ছিলাম। রিদিতার মামা এমনভাবে হেসে উঠলেন যেন এর থেকে মজার কৌতুক আর জীবনে তিনি শোনেননি। দেখো মেয়ের কাণ্ড, রেজাল্ট ভালো হয়নি দেখে এত কান্না? ভালো রেজাল্ট দিয়ে শেষ পর্যন্ত করবি কি? একটা চাকরিই তো, তাই না? পাগলি একটা। তুই জানিস না তুই কার নাতনি? আজিজ খন্দকারের নাতনির আবার চাকরি চিন্তা করতে হয়? তোর পড়াশোনাও শেষ করা লাগবে না। কি চাকরি লাগবে বল, এক্ষুনি দিয়ে দিচ্ছি তোকে। রিদিতা ঠোঁট প্রসারিত করলো খুবই স্বল্প পরিসরে। শাওন বলল, তুই যে হুট করে চলে আসবি ভাবতেই পারিনি। সেইবার তোকে দেখেছিলাম আজ থেকে 8 বছর আগে, তাও কারণে কারণে। তা আজ যে হুট করে অকারণে চলে আসলি, মন খারাপই কমাতে? রিদিতা হ্যাঁ বোধক মাথা নাড়ল। বেশ করেছিস, যখন মন চায় তখনই চলে আসবি, এটা তোরই বাসা। রিদিতা খুশির হাসি হাসল। রিদিতার মামি তাকে রুম দেখিয়ে দিল যেখানে সে থাকবে। রুমে ঢুকে ফ্রেশ হয়ে নিল রিদিতা। এরপর সিঁড়ি বেয়ে নিচে নেমে গিয়ে নাস্তা সেরে নিল। সকলের সাথে আরও টুকটাক কিছু কথাবার্তা বলল। তারপর পুনরায় নিজের রুমে চলে গেল। এতক্ষণ যাবৎ বাসার চিন্তা মাথায় ছিল না। শুদ্ধ নামে ছেলেটি তার মাথা থেকে সকল চিন্তা কোথায় যেন হাওয়া করে নিয়ে গেছিল। চিন্তা না করে থাকতে পারা ভালোই তো লাগছিল এতটা সময়। যে চিন্তা কেই বা করতে চায়, কিন্তু চিন্তা তো চলে আসে মাথায় আপনা আপনি। শুদ্ধ নামে ছেলেটিকে হুট করেই কেন যেন মিস করা শুরু করলো রিদিতা। ছেলেটা থাকলে বেশ হতো। আধো পাগলা মানুষটাকে খারাপ লাগেনি রিদিতার। শুরুতে বিরক্ত লাগলেও এখন কেন যেন মনে হচ্ছে, গতকালকে সময়টুকু যদি আবারও ফিরে আসতো, আবারও ছেলেটার বকবকানি শুনতে পেত। ট্রেন থেকে নামার পরে বিদায়বেলার সময়েও ছেলেটা অনেক বোকা বোকা কথা বলেছিল। পরিণামস্বরূপ রিদিতা প্রকট শব্দ করে হেসে উঠেছিল, আর তার আশেপাশে সকলে তাকিয়েছিল তার দিকে। ব্যাপারটা মনে হতে রিদিতার আরেক দফায় হাসি পেল এখন। রিদিতা যে স্টেশনে নেমেছিল শুদ্ধ ঠিক একই স্টেশনে নেমেছিল। আচ্ছা, ছেলেটা কি এই শহরেই থাকে? সে যাই হোক, ছেলেটা আসলেই জাদু জানে। তার মন ভালো করে দেওয়ার মতো জাদু। কেন যে ছেলেটার নাম্বার নিয়ে আসলো না, নয়তো এখন ফোন দিয়ে আরও কিছু বকবকানি শুনে নিত সে। এতেই তার চিন্তা সাময়িক সময়ের জন্য হলেও দূর হয়ে যেত। কিন্তু এখন তো সেটা সম্ভব হচ্ছে না। চিন্তা সে ঘুরে ফিরে আসছে। বাসার কী অবস্থা এখন? একটাবার কি খোঁজ নেওয়া উচিত নয়? অবশ্যই উচিত, কিন্তু ফোনটা করবে কার কাছে? তার বাপ চাচার কাছে তো ফোন করতে ভুলেও সাহস আসছে না ভেতর থেকে। তাহলে রইল বাকি কে? রুবাইদা। হ্যাঁ, রুবাইদা ছাড়া আর কেউ নেই। সকল খবর এবার রুবাইদার থেকেই নিতে হবে। রুবাইদা সারাদিনে ধকল শেষে গোসল করতে গিয়েছে। সকালে একবার গোসল করেছিল সে, তবে যা গরম পড়েছে তাতে আরেকবার গোসল না করলে তার শরীর খারাপ লাগবে বলে মনে হচ্ছিল। পুরোটা দিন মানুষের আনাগোনা ছিল বাড়িতে। নতুন বউ হলে যে মানুষ এভাবে মৌমাছির মতো চারপাশ থেকে বেষ্টনী দিয়ে রাখে, সেটা রুবাইদা আজকে বুঝতে পারল। ছাড়তে চায় না কেউ। সে সময় নিহালের সাথে কথাও শেষ করতে পারেনি রুবাইদা। মোট কথা, একটু আলাদা বসার কোনো সুযোগই পায়নি। দুপুরে মানুষজন একটু কমার পরে খাওয়া দাওয়া শেষ করে এখন গোসলে গিয়েছে রুবাইদা। জায়ান রুমে ল্যাপটপ নিয়ে বসে কাজ করছে। এর মধ্যে ফোন বেজে উঠল। রুবাইদার ফোনে কল এসেছে। রুবাইদার ফোনে কে কল করেছে সেটা দেখার কোনো ইচ্ছে ছিল না জায়ানের, তবে রুবাইদার ফোন পাশেই ছিল। তাই জায়ান চোখ ফিরিয়ে ফোনের দিকে তাকাতেই দেখতে পেল ফোনের স্ক্রিনে ভেসে উঠেছে আপু লেখাটি, আর সাথে করে রিদিতার হাস্যোজ্জ্বল এক ছবি। স্বয়ংক্রিয়ভাবে জায়ানের ঠোঁটে হাসি ফুটে উঠল, বাঁকাশি হাসি। ফোন রিসিভ করার ইচ্ছে জায়ান কোনো মতেই সংবরণ করতে পারল না।
ফোন রিসিভ করে কানে লাগানোর সাথে সাথেই অপর প্রান্ত থেকে শুনতে পেল, রবি কেমন আছিস? বাসার অবস্থা কেমন? আব্বু আম্মু বা চাচা চাচি সকলের কি অবস্থা এখন? কোনো উত্তর না পাওয়ায় হৃদিতা পুনরায় শুধালো, কী রে, কথা বলছিস না যে? দিস ইজ জায়ান মাহমুদ স্পিকিং। হৃদিতা ফোন কান থেকে নামিয়ে একবার দেখে নিল। রুবাইদার ফোনেই তো ফোন করেছে, অথচ জায়ান ফোন রিসিভ করলো। তার মানে রুবাইদার ফোন জায়ানের কাছে। এর অর্থ হলো রুবাইদা আর জায়ানের বিয়ে হয়ে গেছে। সে যেটা ধারণা করেছিল সেটাই ঠিক। তবে হৃদিতার চুপ করে থাকা দেখে জায়ান কিছু বলতে নিল, তার আগে টুট টুট করে ফোন কেটে গেল। হোয়াট? জায়ান আক্রোশে ফেটে পড়ল, দাঁতে দাঁত পিষতে লাগলো ঘন ঘন। এরপর স্বগোক্তি করে বলল, শি ইনসাল্টেড মি এগেইন। এত বড় সাহস! জায়ান মাহমুদের মুখের উপর ফোন কেটে দিল। রুবাইদা গোসল সেরে বের হলো। দরজার বাইরে পা রেখে বিছানার সামনে চোখ যেতেই সে থমকে গেল। এ কি সর্বনাশ! জায়ান তার ফোন কেন হাতে নিয়ে আছে? নিহাল ফোন করেনি তো আবার? সেই সময় তো নিহালের সাথে পুরো কথা শেষ করতে পারেনি। এখন সেই কারণে নিহাল ফোন দিয়েছে নাকি? যদি জায়ান নিহালের ব্যাপারে কিছু জানতে পারে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। পুরো প্ল্যান তার ভেস্তে যাবে। প্ল্যানের কথা পরে, এই যে এখন জায়ান দাঁড়িয়ে আছে, তাকে কী বলে জবাব দেবে? এইসব ওসব ভাবতে ভাবতে দেখতে পেল জায়ান নিজেই তার দিকে ফিরে তাকিয়েছে। জায়ানের তাকানো দেখে রুবাইদার ভয় আরেক ধাপ বাড়ল। এই লোকের চোখ দুটো এমন লাল হয়ে আছে কেন? দেখে মনে হচ্ছে রাগে একেবারে শরীর টইটুম্বুর হয়ে আছে। তার মানে রুবাইদার ধারণাই সত্যি। গলামুখ শুকিয়ে এলো রুবাইদার। এখন কি বলবে সে? কথা কাটানোর তো কোনো উপায়ই দেখছে না চোখের সামনে। হাউ ডেয়ার শি ইজ! রুবাইদা হালকা করে কান ঝাঁকুনি দিল। কি বলল? শি? মেয়ে মানুষ? তার মানে নিহাল না? তবে রুবাইদার ভাবনার মাঝেই নিহাল বলল, তোমার বোনের সাহস হয় কী করে আমাকে বারে বারে অপমান করার? রুবাইদা আকাশ থেকে পড়ল যেন। হৃদিতা ফোন দিয়েছে আর তার সাথে কথা বলে জায়ানের মুখের এই হাল। আবার বলল অপমান করেছে। কি অপমান করেছে কিংবা কিভাবে অপমান করেছে সেসব নিয়ে রুবাইদা ভাবল না। তার বরং ভালো লাগছে এটা ভেবে যে এই ইংরেজের বাচ্চাও তবে অপমানিত বোধ করে। বেশ করেছে, অপমান করেছে। কথাটা ভাবতেই রুবাইদা মুচকি হাসল। সে হাসি চোখ এড়িয়ে গেল না জায়ানের। চোখ দুটো ছোট করে ফেলল জায়ান। এরপর বলল, হোয়াই আর ইউ স্মেলিং? রুবাইদা থতমত খেয়ে গেল। দ্রুত নিজেকে স্বাভাবিক করে বারান্দায় চলে গেল। কারণ জায়ানকে কী বলা উচিত তার মাথায় আসছে না। বারান্দায় যাওয়ার কিছুক্ষণের মধ্যেই শুনতে পেল কিছু ভাঙা শব্দ। রুবাইদা বারান্দা থেকে উকি দিল। রুমের ভেতর থাকা বড় ফুলদানিটা রেগে আছাড় মেরে ভেঙে ফেলেছে জায়ান। এরপর দরজা খুলে বিকট শব্দ করে আবার দরজা বন্ধ করে রুম থেকে বের হয়ে গেল। বাপরে বাপ, এত রাগে এই লোকের! জায়ান রুম থেকে বের হওয়ার পর রুবাইদা রুমের দরজা ভেতর থেকে লক করে দিল। যাক বাবা, একটু ধীরে সুস্থে কথা বলা যাবে এবার। নিজের ফোন হাতে নিয়ে বারান্দা চলে এলো রুবাইদা। কল লিস্টে চেক করে দেখলো আসলে হৃদিতা ফোন করেছে। হৃদিতার কথা ভাবতে একরাশ অভিমান এসে ভর করলো রুবাইদার মনে। আজকে হৃদিতার জন্যই সে এই অবস্থায়, নিহাল থেকে দূরে। আজকে হৃদিতার জন্যই তার জীবনে এত বড় দুর্ঘটনা ঘটল। সেটা সে ভুলবে কী করে? হৃদিতাকে দুটো কথা তো তার শোনাতেই হবে। সে ভেবেই কল ব্যাক করলো রুবাইদা। এদিকে হৃদিতা রুবাইদার ফোন পেয়ে কিছুক্ষণ কর্তব্য বিমূঢ় হয়ে বসে রইল। ফোনটাকে রিসিভ করা উচিত। জায়ান ফোন দিল না তো আবার। হৃদিতা ঠিক করলো জায়ানের কণ্ঠ শুনতে পেলে সে ফোন কেটে দেবে। দেখা যাক আগে কে ফোন করেছে। ফোন রিসিভ করে চুপ করে রইল হৃদিতা। শুনতে পেল অপর প্রান্ত থেকে কথা। এভাবে একটা হাঙ্গামা বাঁধিয়ে দিয়ে এখন চুপ করে থাকবে আপু? রবি, তুই ফোন করেছিস? ভালো হয়েছে, তোর সাথে আমার অনেক কথা। এখন আর কি কথা বলবি আপু? কথাগুলো তো আগেও বলতে পারতি। আমি জানি তোর এই বিয়েটা নিয়ে কোনো সমস্যা ছিল, আর সেই কারণেই তোকে আমি এই নিয়ে একাধিক প্রশ্ন একাধিকবার করেছিলাম। কোনো প্রশ্নের উত্তর দিসনি তুই। তবে এখন কথা বলে আর কি হবে আপু? ছুটকি, আমি জানি তুই আমার উপর রাগ করে আছিস। শুধু তুই না, বাসার সবাই। কিন্তু বিশ্বাস কর, আমি পারতাম না ওই লোককে বিয়ে করতে। তুই পারতি না তাই বলে আমার উপর গুছিয়ে দিয়ে গেলি আপু? এতটা স্বার্থপর কিভাবে হতে পারলি? ছুটকি, প্লিজ ভুল বুঝিস না। দেখ, আমার এই বিয়েতে যে প্রবলেম ছিল সে প্রবলেম তোর নেই। তোর কি প্রবলেম আছে আমি জানি না, তবে তোর থেকে যে আমার প্রবলেম আরও বেশি সেটা আমি জানি। রবি, জায়ান আমাকে বিয়ের 2 দিন আগে বলেছে বিয়ে ভেঙে দিতে। আমার মতো কালো মেয়ে সে বিয়ে করতে পারবে না, বউ হিসেবে মানতে পারবে না। বুঝতে পারছিস তুই আমি কি বলছি? কি? শুধু তাই নয় রবি, আমাকে বলেছে বিয়ের পরে আমাকে রুমে রেখে সে নাকি অন্য কোনো মেয়ের কাছে চলে যাবে। ছি, এসব কি বলছিস?
কোনো মেয়ে যদি বিয়ের আগে তার হবু স্বামী থেকে এসব কথা শুনে, বিয়ের আগে যদি তার হবু স্বামী তাকে পরকীয়ার হুমকি দিয়ে রাখে, তবে কোন মেয়ে বিয়ে করতে রাজি হবে বলতো? তার মানে আমার ধারণা ঠিক। এজন্যে তুই বারে বারে গায়ে রং নিয়ে জিজ্ঞেস করছিলি? রিদিতা চুপ করে রইল। রুবাইদা এবার অধৈর্য হয়ে বলল, কেন আপু, কেন তুই বিয়ের আগে এই কথাটা আমাকে বললি না বল? এখন যে কথাগুলো আমাকে বলছিস সেগুলো বিয়ের আগে বললে যে কতটা উপকার হতো আমার বুঝতে পারছিস? আমি তখন পারিনি রুবি। পরিবারের প্রতিটা মানুষের মুখের দিকে তাকিয়ে তখন আমি না করতে পারিনি। সবাই কতটা আশা নিয়ে তাকিয়েছিল আমার দিকে। বিশেষ করে আমার আব্বু কত কিছু করলো আমার বিয়ের জন্য। গ্রামের জায়গাটুকুনও বিক্রি করে দিল আমার বিয়ের জন্য। না কি করে করতাম বল? কিন্তু সকলের কথা ভেবে যে আমার সাথে অন্যায় করা হয়েছে সেটা কখনো ভেবে দেখেছিস? আমি জানি ছুটকি, আমি তোর অবস্থা বুঝতে পারছি। হুট করে এভাবে বিয়ে হয়ে যাওয়াটা কোনো মেয়েই মেনে নিতে পারবে না। তোর সময় লাগবে বিয়েটা মেনে নিতে, কিন্তু বিশ্বাস কর, তুই জায়ানের সাথে ভালো থাকবি। জায়ান আমাকে পছন্দ করে না ঠিক আছে, কিন্তু তোকে করে। সেটা আমাকে বিয়ের আগেই সে বলেছিল তার তোকে পছন্দ, সে তোকে ভালো রাখবে রুবি। বাহ, তোরা সবাই কি সুন্দর করে আমার ভালো থাকাটা ঠিক করে নিলি, অথচ আমার দিকটা কেউ বুঝলি না। রুবি, আমি একজনকে ভালোবাসি আপু। কেবল দুদিনের ভালোবাসা নয়, সেটা দীর্ঘ 7 বছরের সম্পর্ক আমাদের। আমার দিকটা এবার বুঝতে পারছিস কি? ছেলেটাও আমাকে পাগলের মতো ভালোবাসে আপু। আমার সাথে কথা না বললে নাকি তার দিন কাটে না। শুনতে খুব ন্যাকামো লাগছে না আপু, কিন্তু এটাই সত্যি। আর ওই ছেলেটার এই ন্যাকামো কি আমি ভালোবাসি। দীর্ঘ 7টা বছর ধরে ভালোবেসে আসছি। ভাবতে পারছিস এই 7 বছরের ভালোবাসার কি দাম দিয়েছি আমি? নিহাল আমাকে বলেছিল তোর বিয়ে হয়ে গেলে প্রস্তাব নিয়ে যাবে আব্বুর কাছে। আর সে নিহালকে শুনতে হলো তোর বিয়ের বদলে তোর বিয়ের দিন আমার বিয়ে। ছেলেটার উপর কি যাচ্ছে জানিস তুই? আজকে সকালে ফোন দিয়ে পাগলামো করছিল, আমাকে ভুল বুঝছিল। আরে আমি যে কোন যন্ত্রণায় আছি সেটা কাকে বোঝাবো বল? কিন্তু তুই তো আমাকে এ ব্যাপারে কখনোই কিছু বলিসনি ছুটকি। আমি তো আরও ভেবেছিলাম তুই এই বিয়ে করলে সব দিক থেকে সুখী থাকবি। বড় ঘরে বিয়ে হবে, সবচেয়ে বড় কথা হলো স্বামী সুখ পাবি। বলিনি এটাই আমার ভুল ছিল। কিন্তু এই ভুলের মাসুল যে আমাকে ঠিক এভাবে দিতে হবে সেটা কোনো দিনও কল্পনায় আনিনি। আমার নিজেকে খুব অপরাধী লাগছে ছুটকি। আমি কি করব বলতো? আমার খুব অসহায় লাগছে নিজেকে নিজের কাছে। তোর এই সম্পর্কের ব্যাপারে জানলে আমি হয়তো এই বিয়ে করতাম না ঠিক আছে, তবে তোকেও করতে দিতাম না। কিন্তু এখন কি করব আমি? আমাকে এক প্রকার ধরে বেঁধে বিয়ে দেওয়া হয়েছে। আমি এই বিয়ে মানি না। অর্থাৎ আমি পালিয়ে যাব আপু নিহালের সাথে। তুই একটু আগে বললি না তোর অপরাধ বোধ হচ্ছে? এই অপরাধ বোধ থেকে তুই মুক্তি পেতে পারিস খুব সহজেই। যে ভুলটা করেছিস সে ভুল সংশোধন করে নেওয়া, মানে আমাকে নিহালের সাথে পালিয়ে যেতে সহায়তা করা। করবি তো আপু? কিন্তু ছুটকি, আমি কি করে? আমি জানি না আপু, কিচ্ছু জানি না। শুধু এতটুকু জানি তোর এটা করতেই হবে। এবার কিভাবে করবি সেটা তুই জানিস। বিকেলে দেখে রিদিতা, শাওন আর পিয়ালির সাথে বাইরে বের হলো। রিদিতাকে পিয়ালি নিজেই বলেছিল একটু বাইরে ঘুরে আসতে, এতে তার মন ভালো হবে। রিদিতা রাজি হলো। গাড়ি নিয়ে বের হয়ে পড়ল শাওন, পিয়ালি এবং রিদিতা। শাওন ড্রাইভ করছে, তার পাশে পিয়ালি, আর রিদিতা পেছনে বসে আছে। ভাইয়া, আমরা কোথায় যাচ্ছি? আপাতত আমার এক বন্ধুকে সাথে করে নিতে যাচ্ছি। এরপর এই শহর যতটুকু পারি তোকে ঘুরিয়ে দেখাবো। আর শোন, তোর জন্য আনলিমিটেড ফুচকা কিন্তু আজকের জন্য ফ্রি আমার পক্ষ থেকে। রিদিতা প্রশস্ত হাসল। গাড়ি থামলো এর মধ্যে। রিদিতা দেখল শাওন জানালার গ্লাস খুলে বাইরে তাকিয়ে হাত নাড়িয়ে ইশারা দিয়ে কাউকে বলছে, চলে আয়, তোর জন্য এদিকে গাড়ি ঘুরিয়েছি। শাওন মাথা ভেতরে ঢুকিয়ে গ্লাস লাগিয়ে দিল। রিদিতা দেখতে পেল তার বিপরীত পাশে থাকা গাড়ির দরজা খুলে গেল এবং তড়িঘড়ি করে একটা ছেলে ভেতরে ঢুকলো, যেন খুব তাড়াতাড়ি। ছেলেটা এত তাড়াতাড়ি ঢুকলো যে রিদিতা মুখ দেখার সুযোগটাও পায়নি। এর মধ্যেই শাওন বলল, রিদি, আমার এই ফ্রেন্ডের কথাই তোকে বলেছিলাম যে আমাদের সাথে যাবে। ও হচ্ছে শুদ্ধ, আর শুদ্ধ ও আমার বোন রিদিতা। দুটো মুখ একে অপরের দিকে তাকিয়ে আছে অপলক। রিদিতা বুঝতে পারল না হঠাৎ করেই মনটা এমন খুশি খুশি লাগছে কেন তার। এই ছেলে পাশে বসেছে বলে? এই ছেলের উপস্থিতি এতটা আনন্দদায়ক কেন হয়? কারোর উপস্থিতিও মনকে এতটা প্রফুল্লতা দান করতে পারে? রিদিতা খুব করে চাইছিল এই ছেলের সাথে কথা বলতে। তার কেন যেন ভালো লাগে, যাওয়ার সাথে সাথে পাওয়া মিলে যাবে, সেটাও এত দ্রুত। তা রিদিতার ভাবনার বাইরে ছিল। এর মধ্যে রিদিতা শুনল, আরে কাঁদুনি বুড়ি যে। রিদিতা স্মিত হেসে মাথা নিচু করলো। শাওন লুকিং গ্লাসে তাকালো।
পেছনের সিটে বসে থাকা হৃদিতা আর শুদ্ধর অবস্থা পর্যবেক্ষণ করলো। পুরো কুঁচকে গেল তার। প্রশ্ন করলো, তোরা চিনিস নাকি একে অপরকে? আরে দোস্ত, চিনাচিনি রাখ। তোর কাছে টিস্যুর প্যাকেট আছে? নয়তো দাঁড়া, আমি আমার পকেট থেকে মহামূল্যবান 10 টাকা খরচ করে একটা টিস্যুর প্যাকেট কিনে নিয়ে আসছি, নয়তো কারোর ওড়না নষ্ট হয়ে যাবে আবার। আমি জনদরদি মানুষ কিনা মানুষের বিপদে আপদে ঝাঁপিয়ে পড়ি। হৃদিতা খিলখিল করে হেসে উঠল। সেদিকে অবাক চোখে তাকালো শাওন এবং পিয়ালি। এই শুদ্ধর প্রতিটি কথায় হৃদিতা এমন পাগলের মতো হাসে কেন? একটা ব্যাপার খেয়াল করেছ শাওন? কি? হৃদিতা অতি অল্প সময়ে কিভাবে শুদ্ধর সাথে মিশে গিয়েছে। বলল তো ওদের নাকি ট্রেনে দেখা হয়েছে, সেখানে তো পরিচিত হয়েছেই। ওরা পূর্ব পরিচিত যেহেতু তাদের মধ্যে কথাবার্তা হতেই পারে। তুমি আমার কথা বুঝতে পারছো না। একবার পরিচিত হলেই কেউ কারোর সাথে এতটা মিশে যায়? তো তুমি কি বলতে চাইছো? হৃদিতার চোখে অন্য কিছু দেখতে পাচ্ছি। বুঝতে পারছো না এখনও কি বলছি? হৃদি আর প্রেম, ধুর, তুমি ওকে চেনো না তাই এমন বলছো। হৃদির সাথে এমন নয় যে আমার অনেক কথা হয় কিংবা অনেকবার আমাদের দেখা হয়েছে, তবে এরপরও বলবো, যতটুকু ওকে আমি চিনি ওই মেয়ে আজ অবধি কোনো প্রেম ভালোবাসার ধার ধারেনি বলে যে আজীবন ধারবে না তার তো কোনো যুক্তি নেই। আর কখন কিভাবে কাকে কার ভালো লেগে যায় সেটা কি কারোর হাত আছে? তুমি একটাবার হৃদিতার দিকে তাকিয়ে দেখো, মনে হচ্ছে আমরা না আসলেও ওর চলতো। সারাক্ষণ শুধু শুদ্ধর সাথেই কথা বলে যাচ্ছে, আর শুদ্ধ কিছু একটা বললেই কেমন যেন মুচকি হাসি অথবা শব্দ করে হেসে ওঠে। হ্যাঁ, শুদ্ধ কিছু কিছু কথা হয়তো একটু মজা করে বলে, কিন্তু প্রতি কথাতেই হাসার কি আছে বলো তো? কই, তুমি বা আমি তো হাসি না, কিন্তু হৃদিতা হাসে। শুদ্ধ তার আশেপাশে থাকলেই হাসে, কারণে অকারণে হাসে। এই যে তুমি দেখো, হৃদিতাকে নিয়ে এসেছো তার মন ভালো করতে, ঘোরাঘুরি করতে, কিন্তু ঘোরাঘুরিতে তার কোনো মন আছে কি? আমার তো অন্তত মনে হচ্ছে না। সারাক্ষণ শুদ্ধর সাথে কথা বলেই যাচ্ছে, নয়তো শুদ্ধর কথা শুনেই যাচ্ছে। ব্যাপারটা তুমি যতই উড়িয়ে দেওয়ার চেষ্টা করো না কেন, আমি কিন্তু পারছি না। শাওন কিছুক্ষণ চুপ করে থেকে শুদ্ধ এবং হৃদিতার দিকে তাকালো। আসলেই তো, এই দুটো এখনও বকবক করেই চলেছে। আশ্চর্য। শাওন এবার ডাক দিল, দিদি, শুদ্ধ, এদিকে আয় তোরা। এক জায়গায় আর কতক্ষণ বসে থাকবি? আরও কত জায়গায় যাওয়ার আছে। শাওনের কথা শুনে হৃদিতা এবং শুদ্ধ তাদের কথার আসর ভেঙে এগিয়ে এলো। গাড়িতে বসলো চারজন। হৃদিতা জিজ্ঞেস করলো, আরও কোথাও নিয়ে যাবে ভাইয়া? কেন, যাবে না? আজকের জন্য এতটুকু থাকুক না হয় ভাইয়া। বেশ ক্লান্ত লাগছে। আসলে গতকাল সারা রাত ঘুম হয়নি তো, তাই আর কি। কেন? আধো পাগলা মানুষজন সাথে থাকলে ওসব ঘুমটুম টাটা বাই বাই দিয়ে উল্টো দিকে হাঁটা মারে। আধো পাগলা মানুষজন মানে? ট্রেনে পাগল উঠেছিল নাকি? পাগল তো গাড়িতেও আছে ভাইয়া। কি এক পাগলের পাল্লা যে পড়েছি। অবশ্যই ইদানিংকালে পাগলেরাও ভালোই সঙ্গ দেয়, এই জন্যই তো পাগলের সঙ্গে তুমিও আছো। শাওন ভ্যাবলার মতো তাকিয়ে রইল। হৃদিতার কথার আগা মাথা সে কিছুই বোঝেনি। কিছু একটা জিজ্ঞেস করতেই নিছিল, তবে চুপ হয়ে গেল পিয়ালির ইশারায়। এই, এত কথা বলছো কেন বলো তো? তুমি না হৃদিতাকে আনলিমিটেড ফুচকা খাওয়াবে বলেছ, খাওয়াচ্ছ না কেন? সেখানে চলো। হৃদিতা ক্লান্তিতে পেছনে মাথা হেলান দিল। শুদ্ধর সাথে থাকতে থাকতে সে আবারও ভুলে গিয়েছিল সব কিছু। রুবাইদা তাকে এত বড় একটা দায়িত্ব দিয়েছে, অথচ সে কিনা এই বিষয়ে কিছু না ভেবে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। না, কিছু একটা ভাবতে হবে, কিছু একটা করতে হবে, কিন্তু করবে কিভাবে? একা একা তো আর তার সম্ভব না। কারো সাহায্যের প্রয়োজন, কিন্তু কে করবে তাকে সাহায্য? ফুচকা স্টলে গেল সকলে। শাওন ফুচকা অর্ডার দিয়ে দিয়েছে। যতটুকু হৃদিতা খেতে পারবে ততটুকুই। অনলাইনে একটা ব্যাগ অর্ডার করবে পিয়ালি, কিন্তু পছন্দ করতে পারছে না, তাই শাওনের কাছে ফোন নিয়ে চলে গেল। এদিকে হৃদিতা এক দৃষ্টে নিচের দিকে তাকিয়ে আছে। চোখ মুখে তার চিন্তার ছাপ স্পষ্ট। হৃদিতার দিকে কিঞ্চিত সময় তাকিয়ে থেকে 2 আঙ্গুলে চুটকি মারল শুদ্ধ। হৃদিতা গা নাড়িয়ে উঠল। বাবা, এত গভীর চিন্তা ভাবনা! তা কোন চিন্তা করে দুনিয়া উদ্ধার করছেন বলুন তো? তেমন কিছু না। তেমন কিছু না হোক, যেমন কিছু সেটাই বলুন না হয়। ভালো লাগছে না শুদ্ধ। কথা কিংবা চিন্তা মনের মধ্যে চেপে ধরে রাখলে ভালো লাগার কথাও না। শেয়ার করুন, মন ভালো হয়ে যাবে। হৃদিতা চুপ করে রইল। নানা বাড়ির কাউকেই সে এখন এই ব্যাপারে কিছু বলতে পারছে না, কারণ কান টানলে মাথা আসবে। এখন রুবাইদের কথা বলতে গেলে হৃদিতার নিজের কথাও চলে আসবে, যেটা সে এই মুহূর্তে বলতে চাইছে না। সেই কারণে শাওন কিংবা পিয়ালির সাথেও কথাটা শেয়ার করতে পারছে না। আচ্ছা, শুদ্ধকে কি বলা যায়? শুদ্ধ সাহায্য কি নেওয়া যেতে পারে? হৃদিতা, আমাকে বিশ্বাস করতে পারো। হৃদিতা চমকে উঠল। শুদ্ধ তাকে তুমি বলে সম্বোধন করলো।
তবে এই ছোট্ট কথাটাতেই যেন কোত্থেকে অনেক অনেক বেশি ভরসা পেল সে। হৃদিতা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল, কিছু একটা বলতে নিল, তার পূর্বেই শুদ্ধ জিজ্ঞেস করলো, জায়ানকে হৃদিতা? হৃদিতা অবাক চোখে শুদ্ধর পানে তাকালো। জায়ানের কথা শুদ্ধ কি করে জানে? কি হলো, অবাক হলে আমার কথা শুনে? জায়ানের কথা কিভাবে? আমি আপনাকে ঘৃণা করি জায়ান, আই হেট ইউ। আর কখনো আমাদের দেখা না হোক, কখনোই না। এই কথাটা তোমার মুখ থেকে শুনেছিলাম গতকাল রাতে। তখনই বুঝতে পেরেছিলাম তোমার এই কান্নার কারণ জায়ান। কে জায়ান? তোমার প্রাক্তন? হৃদিতা তাচ্ছিল্যের হাসি হেসে বলল, প্রাক্তন? ও লোকের প্রেয়সী হওয়ার দুর্ভাগ্য কোনো মেয়ের না হোক, তবে তাকে এত ঘৃণা করার কারণ কি? শুদ্ধ হৃদিতার নীরবতা দেখে মৃদু হেসে বলল, জোর নেই হৃদিতা, আমি জানি তুমি আমাকে বিশ্বাস করতে পারছো না। অপরিচিত কাউকে বিশ্বাস করতে না পারাটাই স্বাভাবিক। শুদ্ধ উঠে যেতে নিল, তখনই অনুভব করলো তার বাম হাতের তর্জনী ধরে কেউ তাকে আটকে নিয়েছে। পেছন ফিরে দেখতে পেল হৃদিতা পলকহীন চোখে তাকিয়ে আছে তার দিকে। সে অবস্থায় বলল, পাশে এসে বসো, যেও না। শুদ্ধ হাসল। হৃদিতা তাকে বিশ্বাস করতে পেরেছে সেটা তার সম্বোধনই স্পষ্ট। রাতে জায়ান রুমে আসলো। বাকি পুরোটা সময় কোথায় ছিল রুবাইদা জানে না, তার জানার ইচ্ছেও নেই, কারণ আগে তো অন্তত জায়ানকে আশেপাশে সহ্য করতে পারত। এখন মনে হচ্ছে হৃদিতার কাছ থেকে যা শুনেছে তারপরে এই লোককে আশেপাশে সহ্য করাটাও কঠিন হয়ে যাবে। তোমার বোন তোমাকে ফোন করেছিল কেন? খুবই স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন জায়ানের। রুবাইদা বিরক্ত বোধ করল। উত্তর দেওয়া প্রয়োজন, কিন্তু তার রুচিতে বাড়ছে এখন এই লোকটার সাথে কথা বলতে। কিভাবে এই লোকটা আপুকে বলতে পারলো স্ত্রীকে রুমে রেখে অন্য কারোর কাছে যাবে? ঘৃণা ধরে গেছে রুবাইদার এই লোকের প্রতি। আমি আশা করি তুমি আমার কথা শুনতেও পেরেছো, বুঝতেও পেরেছো। তোমার উত্তরের অপেক্ষায় আছি আমি। এমনি আমি কেমন আছি জানতে, শুধু এতটুকুই। জি। তোমার বোন এখন কোথায় আছে বলেছে? রুবাইদার বিরক্তির সীমা ছাড়িয়ে যাচ্ছে। আচ্ছা, এত স্পর্ধা এই লোকের। আপুর সাথে এত কিছু করলো, আর এখন আবার আপুর কথা জিজ্ঞেস করছে। তুমি একটা প্রশ্নের উত্তর দেওয়ার আগে 1 ঘন্টা সময় নিয়ে কী ভাবো আমি জানতে চাই। জায়ানের কণ্ঠে রাগ স্পষ্ট, তবে সেই রাগকে তোয়াক্কা করল না রুবাইদা। কাট কাট গলায় জবাব দিল, আমার আপু কোথায় আছে সেটা আপুর ব্যক্তিগত বিষয়। আপনি জেনে কী করবেন? প্রশ্নের পিঠে প্রশ্ন হয় না। উত্তর দিতে অনিচ্ছুক হলে প্রশ্নের পিঠে প্রশ্ন করতে হয়। তোমার বোন না করেছে বলতে? আমার বোনকে নিয়ে অতিমাত্রায় মাথা ব্যথা মনে হচ্ছে আপনার? যদি আদতই থাকতো তাহলে আজকে পরিস্থিতি ভিন্ন রকম হতো। মানে? কিছু না। আমার বোনকে নিয়ে প্রশ্ন করা শেষ হলে আমি ঘুমাতে পারি। খুব ক্লান্ত আমি। জায়ানের মনে আরও অনেক প্রশ্ন জমেছিল। রুবাইদার কথার অর্থ সে ধরতে পারেনি। হৃদিতা কি রুবাইদাকে সব বলে দিয়েছে? জানার ইচ্ছে ছিল জায়ানের, কিন্তু রুবাইদা সুযোগ দেয়নি। জায়ানের উত্তরে অপেক্ষা করল না রুবাইদা, চুপচাপ কাউচে গিয়ে শুয়ে পড়ল। জায়ান বারান্দায় চলে গেল। বারান্দার থাই গ্লাস আটকে দিল। অনিচ্ছা সত্ত্বেও সিগারেট হাতে নিল। ধোয়া ওড়াতে ব্যস্ত জায়ান। সে ব্যস্ততার মাঝেই আপন মনে বুলি আড়ালো, তুমি আমাকে শান্তি দিচ্ছ না। তোমার করা অপমান আমাকে শান্তি দিচ্ছে না হৃদিতা তাসনিম। তোমাকে বিয়ে করলে ভেবেছিলাম সিগারেটের ধোঁয়ায় নিজেকে বিলীন করতে হবে। তোমাকে বিয়ে করলাম না। করলাম তো তোমার বোনকেই, নিজের পছন্দ অনুসারে। অথচ তোমার করা অপমান আমাকে পিছু ছাড়ছে না। তোমাকে বিয়ে না করেও সিগারেটের ধোঁয়ায় নিজেকে বিলীন করা লাগছে। এই শাস্তি তো তুমি পাবে হৃদিতা তাসনিম, পেতে তো হবেই তোমাকে। হৃদিতা রাতের খাবার খেয়ে নিয়েছে অনেক আগেই। রুমে এসেই সত্যের নাম্বারে ডায়াল করেছে। ওই সময় খুব বেশি একটা কথা বলতে পারেনি। সামান্য কথা সেরে বিদায় নিয়েছিল একে অপরের থেকে। তবে হৃদিতা এবারে আর শুদ্ধর নাম্বার নিতে ভুলেনি। শুদ্ধ নিজেই ভেবেছিল হৃদিতার সাথে কথা পুরোপুরি শেষ করতে তার সাথে ফোনে কথা বলা প্রয়োজন। কিন্তু শুদ্ধ যখন দেখতে পেল সে নাম্বার চাওয়ার পূর্বেই হৃদিতা নাম্বার চেয়ে ফেলেছে, তখন শুদ্ধ কেবল হেসেছিল। গা দুলানো সে হাসি সাথে করে বলেছিল, পাগলের প্রলাপ শুনতে তোমার এত পছন্দ, আগে বলনি তো। হৃদিতা কিছুই বলেনি। একটা স্বল্প পরিসরে হাসি উপহার দেওয়া ছাড়া হৃদিতা প্রায় 1 ঘন্টা যাবৎ শুদ্ধর সাথে কথা বলছে। পুরো ঘটনার আদ্যপ্রান্ত কিছুই বলা বাদ রাখেনি সে শুদ্ধর কাছে। সব শুনে শুদ্ধ বলল, তার মানে মেয়ে ভাগিয়ে নিয়ে আসতে হবে? রবি সেটাই বলেছে। জানো শুদ্ধ, আমাকে আব্বু অনেকগুলো ফোন দিয়েছে চাচাও। আমি কারোর ফোন রিসিভ করছি না। আমি জানি আমার পরিবারের লোকেরা আমাকে নিয়ে চিন্তা করছে, কিন্তু আমি এখন চাইলেও তাদের ফোন ধরতে পারছি না। কারণ এখন আমি যে কাজটা করতে চলেছি সেটাতে অবশ্য আমার পুরো পরিবার খুশি হবে না।
আমার ভীষণ খারাপ লাগছে জানো। একে তো আমার যেন সেদিন আমার আব্বু চাচা ছোট হলো, এখন যদি আবারও রবিকে সাহায্য করি তবে তাদের অবস্থা কী হবে বলো তো। সত্যি বলতে আমার মত ছিল না রবিকে এই ব্যাপারে সহায়তা করতে। একে তো আমার জন্য আব্বু চাচার মাথা নত হয়েছে বিয়ের আসর ছেড়ে পালিয়ে এসেছে বলে, তার উপর এখন আবার রবি যদি শ্বশুরবাড়ি থেকে পালিয়ে যায় ব্যাপারটা মোটেই দৃষ্টিনন্দন দেখাবে না। কিন্তু আমিও আর কোনো উপায় দেখছি না সামনে। অজান্তে না হয় হোক, কিন্তু রবির এই অবস্থার জন্যে আমি দায়ী নই কি? এখন দায়ভার যেহেতু আমার উপর বর্তেছে, তাই সমাধানের পথ তো আমাকেই খুঁজে বের করতে হবে। যদি আজকে রবির এই অবস্থা আমার কোনো না কোনো হাত থাকতো তাহলে হয়তো কখনই আমি রবিকে পালানোর ব্যাপারে সাহায্য করতাম না। কিন্তু এখন তো আমিও নিরুপায় বলো। জীবন আমাকে এমন এমন সব পরিস্থিতিতে এনে ফেলে যে আমি কর্তব্য বিমূঢ় হয়ে যাই। তাহলে করবেটা কি? রিসেপশনের দিন রবিকে নিয়ে আসতে হবে। রিসেপশনের দিন তো তাদের বাড়িতে আরও বেশি মানুষজন থাকবে, তুমি ওকে নিয়ে আসবে কী করে? আরে বোকা, আমি কি আর তাদের বাড়িতে যাব নাকি? তো পার্লার থেকে যা কাজ করার করতে হবে। তোমার কি মনে হয় তোমার বোনকে কোনো গার্ড ছাড়া পাঠাবে? গার্ডের চোখ ফাঁকি দিয়ে রুবিকে আনতে পারাটাই তো আমাদের মূল কাজ। যতটুকু রুবি বলেছে যে আনদের নাকি ইচ্ছে ছিল পার্লার থেকে বিউটিশিয়ান নিয়ে আসবে, কিন্তু আমি রুবিকে বলেছি যে করেই হোক বাইরে বের হওয়ার ব্যবস্থা করতেই হবে, কারণ তাদের বাড়ির ভেতর ঢুকে কিছু করার সাধ্য আমাদের নেই। পরিচয় ছাড়া তো গেট দিয়ে ঢুকতে দেবে না আমাদের। রুবিকে ভাগানো তো বহু পরের কথা। আর তাছাড়া আমি ওই লোকের মুখোমুখি হতে চাই না। এত ঘৃণা তোমার ধারণার থেকেও বেশি। যাই হোক, কাজের কথায় আসি। শোনো, এই কাজে সামিল থাকবো স্রেফ আমরা তিনজন, তুমি, আমি আর নেহাল। পার্লারে আমি ঢুকবো, মূল কাজটা আমিই করব। তোমার কাজ হলো ওই সময়টাতে গার্ডকে কোনোভাবে ডাইভার্ট করে রাখা। আর কোনো মতে যদি একবার রুবিকে নিয়ে বের হতে পারি তাহলে আমাদের কাজ শেষ। বাকি কাজ নিহাল করবে, অর্থাৎ রুবিকে নিয়ে যাওয়ার দায়িত্ব তার। আমি নিহালের সাথে এখনও যোগাযোগ করিনি। সবার আগে পুরো প্ল্যান তোমার সাথে শেয়ার করলাম। তোমার সাথে কথা বলা শেষ হলে নিহালকে ফোন করব। ঠিক আছে, কথা বলে নাও নিহালের সাথে। ঠিক পরশুদিন দুপুর 2টো, মনে থাকবে তো শুদ্ধ? এই আধো পাগলা যতই আলাভোলা হোক না কেন, দায়িত্ব নিলে সেটার ব্যাপারে সর্বাধিক সচেষ্ট থাকে। মনে থাকবে। তুমি নিহাল আর রুবাইদার সাথে পুরো প্ল্যান নিয়ে শেষবারের মতো কথা বলে নাও। রাখছি। শুদ্ধ শোনো। থ্যাংক ইউ। কেন? এখনও তো কোনো কাজই করলাম না। কাজ করার জন্য না, তবে সেদিন রাতে যেচে আমাকে খোঁচা মেরে কথা বলানোর জন্য। নয়তো তোমাকে পেতাম কোথায় বলো তো? শেষের কথাটা যেন কেমন শোনালো। আপনার সাথে সংসার করতে আমি ইচ্ছুক না। আমাকে আমার পরিবার জোর করে বিয়ে দিয়েছি আপনার সাথে। আমি চেষ্টা করেছিলাম বিয়ে আটকানোর, কিন্তু পারিনি। তবে আপনার সাথে সংসার টিকিয়ে রাখার চেষ্টা আমি করিনি, করবও না। কারণ আমার সেই ইচ্ছে নেই। সংসার টিকিয়ে রাখা তো দূরের কথা, সংসার শুরু করারই ইচ্ছে নেই। কারণ আমি একজনকে 7 বছর ধরে ভালোবাসি। সেই 7 বছরের ভালোবাসাকে একটা জোর জবরদস্তি করে বিয়ে দেওয়ার কারণে জলাঞ্জলি দিতে পারবো না। আমি পালিয়ে যাচ্ছি। যার হাত ধরে চলে যাচ্ছি তার কাছ থেকে জোর করে আবার আমাকে ছিনিয়ে আনার মতো ঘৃণ্যতম কাজ আশা করি আপনাদের পরিবারের মতো স্বনামধন্য কোনো পরিবার করবে না। আপনাকে আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দেব। আশা করি আমাকে বিরক্ত করতে আসবেন না। আমাকে আমার ভালোবাসার মানুষের সাথে ভালো থাকতে দিন। রুবাইদা এই চিরকুট রেখে গিয়েছিল পার্লারে। রিদিতার প্ল্যান সফল হয়েছে। শুদ্ধ গার্ডকে ডাইভার্ট করতে পেরেছে সামান্য কিছু সময়ের জন্য। সেই সময়টাই রিদিতা কাজে লাগিয়েছে। রুবাইদাকে তুলে দিতে পেরেছে নিহালের হাতে। জায়ানের কাছে যখন চিরকুট এসে পৌঁছালো ততক্ষণে রুবাইদা বহুদূর। পার্লার থেকে রুবাইদাকে কেন বের হতে দেওয়া হলো সেটা জানার জন্য জায়ান যখন জেরা করছিল তখন সেখানে থাকা একজন বলেছিল, আমরা আপনার ওয়াইফকে সাজানোর জন্য প্রস্তুত করছিলাম স্যার। তখনই একটা মেয়ে আসলো, এসে বলল আপনাদের বাসায় নাকি কী এক ইমার্জেন্সি হয়েছে, এখনই যেতে হবে। আমরা জিজ্ঞেস করলাম এই কথার সত্যটা কতটুকু, কিংবা আপনি বললেই আমরা বিশ্বাস করব কেন? আপনাকে তো আমরা চিনি না। তখন ওই মেয়েটা বলল সে নাকি আপনার ওয়াইফের পরিচিত। যখন আমরা ব্যাপারটা নিশ্চিত হওয়ার জন্য আপনার ওয়াইফকে জিজ্ঞেস করলাম তখন তিনি ওই মেয়েটাকে আপু বলে সম্বোধন করে বললেন মেয়েটার কথা সত্যি। মেয়েটা আপনার ওয়াইফের নিজের লোক। মেয়েটার কথা অবিশ্বাস করার মতো কিছু নেই। এরপরই তো ওই মেয়েটার সাথে আপনার ওয়াইফ বের হয়ে গেল। আমাদের কি দোষ বলুন? কোন মেয়ে? কেমন মেয়ে? দেখতে কেমন? স্যার, দেখতে কেমন কি করে বলবো? তবে হ্যাঁ, আমাদের পার্লারে এন্ট্রি এবং এক্সিট দরজার এদিকে একটা সিসি ক্যামেরা আছে। কে আসলো কে গেল সেটার গতিবিধি লক্ষ্য করা যায়। আপনি চাইলে আমরা মেয়েটাকে দেখাতে পারি। দেখাবো স্যার?
আপনাদের এই অবস্থায় দাঁড়িয়ে আমার অনুমতি নেওয়ার প্রয়োজন হয়? বুঝতে পারছেন না আমি কোন অবস্থায় আছি? দ্রুত করুন, ফাস্ট। জায়ান সিসি ক্যামেরা চেক করেছে। সিসি ক্যামেরা চেক করার সময় হাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়েছিল সে। আবারও এই মেয়ে। ইউ হ্যাভ টু পে ফর দিস রিদিতা, ইউ হ্যাভ টু। একই বাক্য তখন থেকে এখন অবধি আওড়ে যাচ্ছে জায়ান। যতবারই চিরকুট পড়ছে ততবারই তার রাগ যেন দ্বিগুণ হারে বাড়ছে। অথচ কেন যেন রুবাইদের উপর যতটা রাগ লাগার কথা তার ছিটে ফোটাও লাগছে না। সকল রাগ পুঞ্জীবিত হচ্ছে রিদিতার উপর। কি কেন? তার কারণ জায়ান নিজেও জানে না। এদিকে লজ্জায় মাথা কাটা গেছে সাজিদ মির্জার। শাকিল মির্জা তো মুখ তুলেই তাকাচ্ছেন না, আর সামিরা বেগম এবং নাজিয়া আক্তার মুখ লুকানোর জায়গা পাচ্ছেন না। মেয়ের রিসেপশন উপলক্ষে এসে যে এমন নিদারুণ অপমানের সম্মুখীন হবেন সেটা বোধহয় এক একজন দুঃস্বপ্নেও ভাবতে পারেননি। ক্ষণে ক্ষণে ক্ষমা চাওয়া ছাড়া আর কিছুই করতে পারছেন না তারা। নিহাল গাড়ি নিয়ে এসেছে একেবারেই। আগের থেকে প্ল্যান ছিল রুবাইদাকে একবার হাতের নাগালে পেলে গাড়ি নিয়ে রীতিমতো উড়াল দিয়ে চলে যাবে। নিহালের সাথে গাড়িতে এখন রুবাইদা একা নেই অবশ্য, রিদিতা এবং শুদ্ধ আছে। নিহাল আর শুদ্ধ সামনে বসেছে, আর রুবাইদা এবং রিদিতা পেছনে। রুবাইদা বেশ স্বস্তির নিঃশ্বাস ফেলছে। অবশেষে সে তার লক্ষ্যে পৌঁছাতে পেরেছে। আজকে রিদিতা না থাকলে এভাবে পালিয়ে আসা কখনই সম্ভব হতো না রুবাইদার একার পক্ষে। রিদিতা সাহায্য করতে এসেছে ঠিক আছে, কিন্তু এই ছেলেটিকে তার বোনের সাথে রুবাইদা বুঝ হওয়ার পর থেকে কখনোই দেখেনি যে রিদিতা কোনো ছেলের সাথে এতটা মিশে গেছে। আর কখনও তো শোনেও নি যে রিদিতার কোনো ছেলে বন্ধু আছে। তবে এই বন্ধু হুট করে হঠাৎ এর মধ্যেই উদয় হলো কী করে? রিদিতা পাশে বসে থাকায় রুবাইদা ফিসফিস করেই কথা বলতে পারল। এই আপু, ছেলেটা কে রে? কোন ছেলে? শুদ্ধ? ওই যে তোর সাথে যে এসেছে তার কথা বলছি। শুদ্ধ ওর নাম? হ্যাঁ। তার ছেলেটা কে বল না? বললাম তো আমার বন্ধু। তোর আবার ছেলে বন্ধু কবে থেকে হলো? হুট করেই হয়েছে, পরে বলবো সব। রুবাইদা ফিসফিসানির পরিমাণ আরও বাড়ালো। বলল, আমার কিন্তু খটকা লাগছে আপু। দুদিনের মধ্যে তোর এত ভালো বন্ধুত্ব হয় কি করে? তাও আবার কোনো ছেলের সাথে? হুট করে প্রেম টেম হয়ে গেল না তো আবার? রিদিতা বিরক্তি নিয়ে বলল, ফালতু বকিস না, এমনিতেই ভালো লাগছে না। দুই বোনের ফিসফিসিয়ে কথা এদিকেই শেষ হলো, কারণ এর মধ্যেই শুদ্ধর কথা কানে গেল সকলের। তো শুভ কাজটা কখন সারা হচ্ছে? প্রশ্নটা নিহালের দিকে তাকিয়ে করলো শুদ্ধ। নিহাল স্মিত হাসল, বলল, খুব শীঘ্রই। আজকে আপনি এবং রুবি আপু আমাদের যে উপকারটা করলেন সেটা আজীবন মনে থাকবে। ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, শুধু এতটুকু বলবো, আপনারা দুজন আমার প্রাণ ভোমরাকে আমার কাছে ফিরিয়ে দিয়েছেন। এই কয়েকটা দিন যে আমার উপর দিয়ে কি যাচ্ছিল আমি বোঝাতে পারবো না কাউকে, কিন্তু এখন মনে হচ্ছে বুঝি আমি আবার মন খুলে শ্বাস নিতে পারছি। শ্বাস নিচ্ছেন নাক খুলে মুখ খুলে, আর বলছেন মন খুলে। আপনি ভাই নাক আর মুখের সাথে বেইমানি করছেন। শুদ্ধর কথা শুনে হাসল নিহাল। বলল, আপনি ভাইয়া ভারী মজার মানুষ। শুদ্ধ হেসে লুকিং গ্লাসে তাকালো। পেছনে বসে থাকা রুবাইদার প্রসন্ন বদন এবং রিদিতার বিষণ্ণ বদন নজর এড়ালো না শুদ্ধর। মনটা খসখস করছে রিদিতা। এতক্ষণ যাবৎ রিদিতার দিকে লক্ষ্য করেনি কেউ, না নিহাল আর না রুবাইদা। শুদ্ধর কথা শুনে রিদিতার দিকে তাকালো রুবাইদা এবং নিহাল। রিদিতা সামান্য নড়েচড়ে বসল, গম্ভীর মুখে বলল, রুবাইদা কপাল কুঁচকে বলল, কেন রে আপু, তোর আবার কি হলো? কাজটা করে আমি বড্ড বিপাকে পড়েছি রবি। মনের দোটানায় আছি আমি। একবার মনে হচ্ছে কাজটা ঠিক করেছি, তো একবার মনে হচ্ছে ভুল। ঠিক মনে হয়েছে এই কারণেই, কারণ আজকে তোকে না নিয়ে আসলে তোর এবং নিহাল দুজনের জীবন নষ্ট হয়ে যেত। না তুই নিহালকে ছাড়া ভালো থাকতি, না নিহাল তোকে ছাড়া। কিন্তু যখনই আমার চোখের সামনে আব্বু চাচাদের চেহারা ভেসে উঠছে তখনই আমার মন কেঁদে উঠছে। বিয়ের দিন একবার আব্বুকে অপমানিত হতে হলো, এখন আজকে রিসেপশনের দিন চাচাকে। মানে ওনাদের মনে ঠিক কী চলছে বুঝতে পারছিস? এতক্ষণে নিশ্চয়ই সেদিকে একটা গণ্ডগোল বেঁধে গেছে। মানুষজন কথাবার্তা শুরু করে দিয়েছে হরেক রকমের। না জানি পরিবারের শিক্ষা নিয়ে প্রশ্ন তুলেছে কিনা। বিয়ের দিন বড় মেয়ে পালিয়ে গেল আর রিসেপশনের দিন ছোট মেয়ে। বুঝতে পারছিস কিছু রুবি? রুবাইদা চুপ হয়ে গেল, কারণ রিদিতার কথা যথেষ্ট যুক্তি আছে। রিদিতা পুনরায় বলল, আমার উপর হয়তো কথাটা শুনে তোর রাগও হতে পারে, কিন্তু সত্যি কথা এটাই। আজকে তোর অবস্থার জন্য যদি আমি দায়ী না হতাম তাহলে হয়তো আজকে তোকে নিয়ে আসতে যেতাম না। আমার খারাপ লাগছে রবি, ভীষণ খারাপ লাগছে। এখন কি মনে হচ্ছে জানিস? আমি খুব বড় একটা ভুল করে ফেলেছি। আমার আসলে উচিত ছিল বিয়ের আগে সব কিছু খুলে বলা সকলকে।
জায়ান আমাকে ঠিক কী বলেছে সেটা যদি আমি বলে দিতাম তাহলে আমার মনে হয় আমার পরিবার আমার সঙ্গ দিত। তা না করে বোকার মতো পালিয়ে আসলাম। অবশ্য আমি ভেবেছিলাম তুই জায়ানকে বিয়ে করলে খুশি হবি, সেটাও একটা কারণ জায়ান তো আমাকে বলেছিল তোকে ওর পছন্দ। আব্বু বিয়ের জন্য জায়গা বিক্রি করেছিল, সেই টাকার চিন্তা করেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত তো যেই লাউ সেই কদুই হলো। যেই টাকার চিন্তা করে এবং তোর সংসারের কথা ভেবে পালালাম সে তো কিছুই হলো না। রুবি, তোর আমাকে নিহালের সম্পর্কে আগে বলা উচিত ছিল। আমি জানি আমি বোকামি করেছি, কিন্তু তুইও ভুল করেছিস নিহালের কথা গোপন রেখে। অন্তত আমাকে বলে রাখতে পারতি। তুই তো তোর আপুকে চিনিস না? তোর এই সম্পর্কের কথা তো আমি কাউকেই বলতাম না, তবে জেনে রাখলে আমার সুবিধা হতো। আমি এত বড় একটা বোকামি করে বসতাম না। পুরো পরিবেশ এখন থমথম হয়ে গেল হৃদিতার কথা শুনে। এর মধ্যে নিহাল হৃদিতার উদ্দেশ্যে বলে উঠল, রুবির বড় আপু হওয়ার কারণে আপনি করেই সম্বোধন করছি আপনাকে। তো হৃদিতা, আমি জানি এখন যে কথাটা আমি বলবো সেটা হয়তো আপনার কাছে একটা সান্ত্বনার বাণী শোনাতে পারে, তবুও বলতে চাই, প্রতিটি ঘটনার এপিঠ-ওপিঠ দুপিঠ থাকে। হ্যাঁ, আজকের যে ঘটনাটা হয়েছে তাতে করে অবশ্যই আপনার পরিবার অপমানিত হয়েছে, কিন্তু একটা কথা ভাবুন তো, রিসেপশনের প্রোগ্রামে মানুষের সমাগম, এত মানুষের উপস্থিতির মধ্যে দিয়ে জায়ান মাহমুদকে শুনতে হলো ওনার বউ পালিয়েছে। ব্যাপারটা কেমন লাগছে ওনার? সত্যি বলতে রবিকে ওনার স্ত্রী হিসেবে সম্বোধন করতে গিয়ে মনে হচ্ছে আমার শরীরে কেউ কাঁটা বিঁধিয়ে দিচ্ছে। কিন্তু এরপরেও কথার প্রসঙ্গে বলছি, চিন্তা করুন এখন ওনার মানে ওই জায়ান মাহমুদের প্রেস্টিজের কী অবস্থা। যেই জায়ান মাহমুদ আপনাকে অপমান করেছিল, সে জায়ান মাহমুদ আজকে নিজে অপমানিত হলো। আপনি তো আর কারোর সামনে অপমানিত হননি, কিন্তু জায়ান মাহমুদ আজকে এতগুলো মানুষের সামনে নিজের রিসেপশনের দিন কী অপমানটাই না হলো। এটা কি খুশি হওয়ার মতো যথেষ্ট কারণ নয়? নেহালের কথা শুনে যেন রুবাইদার আবারও মন ভালো হয়ে গেল। উচ্ছ্বসিত কণ্ঠে বলল, আসলেই কিন্তু আপু, নেহালের কথায় যুক্তি আছে। ওই ইংরেজের বাচ্চার নিজেকে নিয়ে খুব অহংকার, তাই না? আজকে আজকে তো সব অহংকার ধুলোয় মিশে গেল একেবারে। রুবাইদার কথা শুনে সকলে ভ্রু কুঁচকে রুবাইদার দিকে তাকিয়ে আছে। সেটা দেখতে পেয়ে রুবাইদা বলল, কি হলো, আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন সবাই? হৃদিতা জিজ্ঞেস করলো, ইংরেজের বাচ্চা মানে? কে ইংরেজের বাচ্চা? কে আবার? ওই জায়ান। বিরক্ত লেগে যায় আপু, কথায় কথায় ইংরেজি বলে। কেন রে, তুই তো জাতে বাঙালি, তাই না? তো তোর কি বাংলা বলতে কষ্ট হয়? শরীর জলে। শুদ্ধ হাসতে হাসতে বলল, তাই বলে যেভাবে ইংরেজের বাচ্চা বললেন মনে হলো কোনো গালি দিচ্ছেন। শোনো, ইংরেজি আমাদের আন্তর্জাতিক ভাষা, এটাকেও সম্মান করা উচিত, সেটা করি, কিন্তু তাই বলে মাতৃভাষার থেকে তো অধিক না। বহু কষ্টে পেয়েছি এই ভাষার অধিকার। শুদ্ধ হ্যাঁ বোধক মাথা নাড়ালো। নিহাল খানিকটা বিরক্ত হয়ে বলল, তোমাদের ভাষা নিয়ে বাকবিতণ্ডা শেষ হলে এবার বলো কি খাবে? আজকে সকালে আমার পক্ষ থেকে ট্রিট পাবে। এমনিতেই দুপুর গড়িয়ে যাচ্ছে, খিদে পেয়েছে অতিরিক্ত। সামনে রেস্টুরেন্ট আছে একটা, চলো সকলে। হৃদিতা ফোন হাতে নিয়ে বসে রইল। বারবার তার আব্বুর নাম্বারের কাছে তার আঙুল ঘোরাঘুরি করছে। ফোন দেবে ভাবলেও সাহসে কুলোচ্ছে না। এই কয়েকদিনে বেশ কয়েকটা ফোন দিয়েছে তাকে তার পরিবার থেকে, কিন্তু হৃদিতা ইচ্ছে করে রিসিভ করেনি। কিন্তু এখন যদি সে ফোন করে তাহলে তার আব্বু কি ফোন রিসিভ করবে? আচ্ছা, ফোন রিসিভ করলেও বা বলবেটা কি? তাকে আবার আজকের ঘটনার জন্য বকবে টকবে না তো? না, বকবে কেন? আজকের ঘটনায় যে সে সামিল ছিল এটা তো আর কেউ জানে না। রুবাইদাও চিরকুটে কিছু লেখেনি এই বিষয়ে। ওসব ভাবতে ভাবতে হৃদিতা এবার ডায়াল করেই বসলো তার আব্বুর নাম্বারে। রিং হলো। একবার, দুবার, তিনবারের সময় ফোন রিসিভ করা হলো বিপরীত প্রান্ত থেকে, কিন্তু কোনো কথা শোনা গেল না। অজ্ঞতা হৃদিতা নিজেই কথা বলল, আব্বু? কে আব্বু? কার আব্বু? আমি কারো আব্বু নেই। হৃদিতার চোখ ভিজে উঠল মুহূর্তেই। ব্যাকুল কণ্ঠে বলল, আব্বু প্লিজ আমাকে ভুল বোঝো না, আমার কথাটা শোনো। বিয়ের দিন নিজে পালিয়ে তোমার শান্তি হয় নাই, আজকে আবার নিজের বোনেরে নিয়ে পালাইলা? নিজে তো আমার সম্মানের কথা চিন্তা করো নাই, অন্তত চাচার সম্মানের কথাটা একবার ভাবতা। আরে তোমার চাচা আমার মুখের দিকে তাকিয়েই তো নিজের মেয়েরে বিয়ে দিল, তার বিনিময়ে আজকের এই দিনটা দেখার জন্য। এখন বুঝতে পারছি তুমি কেন আমার ফোন ধরো নাই এতদিন, কারণ আজকে এই কুকাজ করার পরিকল্পনা তোমার ছিল, তাই না? এই জন্যই তো ফোন ধরো নাই। হৃদিতা অবাক হলো, তার আব্বু তাকে তুমি করে বলছে? হৃদিতা বুঝতে পারছে তার আব্বু ভীষণ রেগে আছে, কিন্তু এটা বুঝতে পারছে না যে আজকে রুবাইদাকে নিয়ে আসার ঘটনার তার হাত আছে সেটা তার আব্বু কী করে জানলো। হৃদিতা কিছু একটা তার আব্বুকে বলতেই নিচ্ছিল, তবে এর মধ্যেই একটা কথা তাকে থামিয়ে দিল।
একেবারেই থামিয়ে দিল। তার বাবার কণ্ঠে বলা কথা, আজ থেকে আমি ভুলে যাব আমার কোনো মেয়ে ছিল। আজ থেকে আমি ভুলে যাব আমার কোনো সন্তান ছিল। তুমি আর কখনো কোনো দিনও আমার সামনে আসবে না। তোমার এই মুখ আমি দেখতে চাই না। তুমি কই আছো না আছো জানার জন্য এতদিন অস্থির হয়েছিলাম, তবে এখন লাগতেছে এই অস্থিরতার কোনো প্রয়োজনই ছিল না। জানি না তুমি কই আছো, তবে যেখানেই আছো সেখানেই থাকো, আর কোনো দিন আমার সামনে আইসা দাঁড়াবা না। আমার বাসার দরজা তোমার জন্য চিরদিনের জন্য বন্ধ। ওপাশ থেকে ফোন কেটে গেল, আর এপাশ থেকে রইল নীরবতা, কেবলই নীরবতা। আর হৃদিতার চোখ বেয়ে গড়িয়ে পড়া অগণিত অশ্রুকণা। নিজেকে সামলে উঠতে পারল না হৃদিতা। দৌড়ে বের হয়ে গেল বাসা থেকে। এখন যথেষ্ট রাত। এই 3 তলা বাড়িটার প্রতিটা মানুষই এখন ঘুমে। হৃদিতা কাউকে জাগালো না, নীরবে বের হয়ে গেল বাসা থেকে। কাঁদতে কাঁদতে রাস্তায় হাঁটতে লাগলো। চোখের পানি বাদ মানছে না তার। তার আব্বু তাকে শেষ অবধি ত্যায্য করে দিল। একটা বারো শুনল না তার কথা, জানলো না আসল কাহিনী। হাঁটতে হাঁটতে হৃদিতা একটা ব্রিজের ওপর এসে দাঁড়ালো। ব্রিজের নিচ দিয়ে বয়ে চলেছে গভীর নদী। হৃদিতা চোখের পানি মুছতে মুছতে ব্রিজের সাথে গা ঘেঁষে দাঁড়িয়ে নিচের দিকে ঝুঁকে গেল। ঠিক তখনই একটা হাত তাকে একটানে নিজের কাছে নিয়ে আসলো। হুট করে এমন একটা ঘটনায় হৃদিতার নিজেকে সামলাতে কয়েক সেকেন্ড সময় লাগলো। এরপর যখন সামনে থাকা মানুষটার মুখের দিকে তাকালো, তখনই অবাক হয়ে গেল সে।